আজ আমরা আলোচনা করব বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য। বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য আর্য সভ্যতার যুগে প্রবর্তিত এবং আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 বছর থেকে খ্রিস্টপূর্ব 300 বছর পর্যন্ত প্রাচীন ভারতে আর্য সভ্যতার যুগ প্রবর্তিত। বেদ নির্ভর শিক্ষা ব্যবস্থাকে বলা হয় বৈদিক শিক্ষা। তাহলে কি হলো? আর্য সভ্যতার যুগে প্রবর্তিত এবং আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 বছর থেকে খ্রিস্টপূর্ব 300 বছর পর্যন্ত প্রাচীন ভারতে আর্য সভ্যতার যুগে প্রবর্তিত বেদ নির্ভর শিক্ষা ব্যবস্থাকে বলা হয় বৈদিক শিক্ষা। শ্রবণ নির্ভর হওয়ায় বেদের অপর নাম শ্রুতি। শ্রবণ নির্ভর হওয়ায় বেদের অপর নাম শ্রুতি। বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি হল: 1. গুরুকুল। বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি হল: 1. গুরুকুল। বৈদিক শিক্ষার প্রতিষ্ঠান বলতে গুরুকুল বা গুরুর আশ্রমকে বোঝাতো। বৈদিক শিক্ষার প্রতিষ্ঠান বলতে গুরুকুল বা গুরুর আশ্রমকে বোঝাতো। উপনয়নের পর শিক্ষার জন্য শিষ্যরা গুরুগৃহে সমবেত হতো। উপনয়নের পর শিক্ষার জন্য শিষ্যরা গুরুগৃহে সমবেত হতো। একজন গুরুকে কেন্দ্র করে গড়ে উঠত আবাসিক, আশ্রমিক গৃহবিদ্যালয়। এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে বলা হতো গুরুকুল শিক্ষা ব্যবস্থা। তাহলে কি হলো গুরুকুল? 1. বৈদিক শিক্ষা প্রতিষ্ঠান বলতে গুরুকুল বা গুরুর আশ্রমকে বোঝাতো। উপনয়নের পর শিক্ষার জন্য শিষ্যরা গুরুগৃহে সমবেত হতো। একজন গুরুকে কেন্দ্র করে গড়ে উঠত আশ্রমিক, আবাসিক গৃহবিদ্যালয়। এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে বলা হতো গুরুকুল শিক্ষা ব্যবস্থা। 2. উপনয়ন। বৈদিক শিক্ষায় গুরুরা উপনয়ন নামক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শিষ্যকে ব্রহ্মচারী হিসাবে দ্বিতীয় জন্ম দিতেন। উপনয়ন। বৈদিক শিক্ষায় গুরুরা উপনয়ন নামক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শিষ্যকে ব্রহ্মচারী হিসাবে দ্বিতীয় জন্ম দিতেন। গুরুগৃহে থাকাকালে শিষ্যকে ব্রহ্মচর্য পালন করতে হতো। গুরুগৃহে থাকাকালে শিষ্যকে ব্রহ্মচর্য পালন করতে হতো। কয়েকটি শারীরিক ও আধ্যাত্মিক নিয়ম নিষ্ঠা সহকারে মেনে চলতে হতো এবং তার মধ্যে দিয়েই শিষ্যের শিক্ষা লাভ ঘটত।
কয়েকটি শারীরিক ও আধ্যাত্মিক নিয়ম নিষ্ঠা সহকারে মেনে চলতে হতো এবং তার মধ্যে দিয়েই শিষ্যের শিক্ষা লাভ ঘটত। 2. উপনয়ন। বৈদিক শিক্ষায় গুরুরা উপনয়ন নামক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শিষ্যকে ব্রহ্মচারী হিসাবে দ্বিতীয় জন্ম দিতেন। গুরুগৃহে থাকাকালে শিষ্যকে ব্রহ্মচর্য পালন করতে হতো। কয়েকটি শারীরিক ও আধ্যাত্মিক নিয়ম নিষ্ঠা সহকারে মেনে চলতে হতো এবং তার মধ্যে দিয়েই শিষ্যের শিক্ষা লাভ ঘটত। 3. শিক্ষাকাল। উপনয়নের মাধ্যমে বৈদিক শিক্ষা শুরু হতো। উপনয়নের মাধ্যমে বৈদিক শিক্ষা শুরু হতো। 12 বছরের শিক্ষাক্রমটি শেষ হতো সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে। 3. শিক্ষাকাল। উপনয়নের মাধ্যমে বৈদিক শিক্ষা শুরু হতো। 12 বছরের শিক্ষাক্রমটি শেষ হতো সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে। 4. শিষ্যের দায়িত্ব। 4. শিষ্যের দায়িত্ব। গুরুগৃহে থাকাকালে শিষ্যকে অনেকগুলি দায়িত্ব পালন করতে হতো। গুরুগৃহে থাকাকালে শিষ্যকে অনেকগুলি দায়িত্ব পালন করতে হতো, যেমন গুরুর সেবা করা, গুরুগৃহ পরিষ্কার করা, গো পালন করা, পূজার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা, গুরুর পরিবারের জন্য ভিক্ষা করা, গুরুর নির্দেশ পালন করা ইত্যাদি। 4. শিষ্যের দায়িত্ব। গুরুগৃহে থাকাকালে শিষ্যকে অনেকগুলি দায়িত্ব পালন করতে হতো, যেমন গুরুর সেবা করা, গুরুগৃহ পরিষ্কার করা, গো পালন করা, পূজার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা, গুরুর পরিবারের জন্য ভিক্ষা করা, গুরুর নির্দেশ পালন করা ইত্যাদি। 5 নাম্বার পাঠক্রম। বৈদিক শিক্ষায় গুরুরা শিষ্যকে বেদ পাঠ করার পাশাপাশি শিক্ষা, কল্প, ব্যাকরণ, জ্যোতিষ, ছন্দ, তর্ক প্রভৃতি বিষয়েও শিক্ষাদান করতেন। পাঠক্রম। বৈদিক শিক্ষায় গুরুরা শিষ্যকে বেদ পাঠ করার পাশাপাশি শিক্ষা, কল্প, ব্যাকরণ, জ্যোতিষ, ছন্দ, তর্ক প্রভৃতি বিষয়েও শিক্ষাদান করতেন। পরবর্তীকালে বৈদিক ব্রাহ্মণ্য সমাজে বর্ণাশ্রম চালু হলে শূদ্র ছাড়া 3টি উচ্চ বর্ণের জন্য বৃত্তি অনুযায়ী আলাদা পাঠক্রমের ব্যবস্থা করা হয়। পরবর্তীকালে বৈদিক ব্রাহ্মণ্য সমাজে বর্ণাশ্রম চালু হলে শূদ্র ছাড়া 3টি উচ্চ বর্ণের জন্য বৃত্তি অনুযায়ী আলাদা পাঠক্রমের
ব্যবস্থা করা হয়। ব্রাহ্মণদের বেদ, বেদাঙ্গ, উপনিষদ, নক্ষত্রবিদ্যা, ব্রহ্মবিদ্যা, ইতিহাস, পুরাণ ইত্যাদি। ব্রাহ্মণদের বেদ, বেদাঙ্গ, উপনিষদ, নক্ষত্রবিদ্যা, ব্রহ্মবিদ্যা, ইতিহাস, পুরাণ ইত্যাদি। ক্ষত্রিয়দের যুদ্ধবিদ্যা, অস্ত্রবিদ্যা, নীতিশাস্ত্র, রাজনীতি, দণ্ডনীতি, আয়ুর্বেদ প্রভৃতি। ক্ষত্রিয়দের যুদ্ধবিদ্যা, অস্ত্রবিদ্যা, নীতিশাস্ত্র, রাজনীতি, দণ্ডনীতি, আয়ুর্বেদ প্রভৃতি। এবং বৈশ্যদের পশুপালন, কৃষিবিদ্যা, বাণিজ্য সংক্রান্ত বিষয়, চিকিৎসাবিদ্যা ইত্যাদি বিষয়ে পাঠদান করা হতো। বৈশ্যদের পশুপালন, কৃষিবিদ্যা, বাণিজ্য সংক্রান্ত বিষয়, চিকিৎসাবিদ্যা ইত্যাদি বিষয়ে পাঠদান করা হতো। ৬. পদ্ধতি: শ্রবণ, মনন এবং নিবিষ্ট চিত্তে ধ্যান বৈদিক শিক্ষাদানে প্রধান পদ্ধতি হিসাবে বিবেচিত হতো। পদ্ধতি: শ্রবণ, মনন এবং নিবিষ্ট চিত্তে ধ্যান বৈদিক শিক্ষাদানে প্রধান পদ্ধতি হিসাবে বিবেচিত হতো। ৭. গুরু শিষ্যের সম্পর্ক। গুরু শিষ্যের সম্পর্ক ছিল পিতা পুত্রের মতো। গুরু শিষ্যকে পুত্রের মতো স্নেহ করতেন, শাসন করতেন। শিষ্য গুরুকে পিতার মতো শ্রদ্ধা ও সমীহ করত। ৭. গুরু শিষ্যের সম্পর্ক। গুরু শিষ্যের সম্পর্ক ছিল পিতা পুত্রের মতো। গুরু শিষ্যকে পুত্রের মতো স্নেহ করতেন, শাসন করতেন। শিষ্য গুরুকে পিতার মতো শ্রদ্ধা ও সমীহ করত। ৮. গুরু কেন্দ্রিকতা। বৈদিক শিক্ষা ছিল গুরুকেন্দ্রিক। গুরুর কথাই ছিল শেষ কথা। প্রতিবাদের অবকাশ ছিল না। ৮. গুরু কেন্দ্রিকতা। বৈদিক শিক্ষা ছিল গুরুকেন্দ্রিক। গুরুর কথাই ছিল শেষ কথা, প্রতিবাদের অবকাশ ছিল না। তাহলে আমরা সংক্ষেপে আলোচনা করলাম বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য। বৈদিক শিক্ষা কাকে বলে? আর্য সভ্যতার যুগে প্রবর্তিত এবং আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 বছর থেকে খ্রিস্টপূর্ব 300 বছর পর্যন্ত প্রাচীন ভারতে আর্য সভ্যতার যুগে প্রবর্তিত বেদ নির্ভর শিক্ষা ব্যবস্থাকে বলা হয় বৈদিক শিক্ষা। শ্রবণ নির্ভর হওয়ায় বেদের অপর নাম শ্রুতি। বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি? ১. গুরুকুল।
2 উপনয়ন, 3 শিক্ষাকাল, 4 শিষ্যের দায়িত্ব, 5 পাঠক্রম, 6 পদ্ধতি, 7 গুরু শিষ্যের সম্পর্ক, 8 গুরু কেন্দ্রিকতা।